হ্যালো স্টুডেন্টস, আজ আমরা হোয়ার দি মাইন্ড ইজ উইদাউট ফিয়ার কবিতাটি পড়ব। এটি আসলে এক প্রকার প্রার্থনা সঙ্গীত, যেটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কেবল বাংলা সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এক বিশিষ্ট নাম। তাঁর সাহিত্য প্রতিভা বহুমুখী এবং কবিতা, নাটক, ছোট গল্প, গদ্য রচনা, প্রবন্ধ রচনা ইত্যাদি সাহিত্যের সকল ক্ষেত্রেই তিনি সমানভাবে তার কৃতিত্ব দেখিয়েছেন। এই কবিতাটি তার বিখ্যাত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ থেকে নেওয়া। কবিতাটি 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবিতাটির ইংলিশ ট্রান্সলেশন তিনি নিজেই করেন, যা প্রকাশিত হয় 1912 সালে। এই কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এবার একটু দেখে নিই কবিতাটির টাইটেলটি। মূল বাংলা কবিতাটির নাম প্রার্থনা, কিন্তু এই কবিতাটির ইংরেজি অনুবাদে কোনো টাইটেল নেই, তাই স্বাভাবিকভাবেই ফার্স্ট লাইনটি কবিতাটির টাইটেল। আর এটা এখানে আমাদের মনে রাখতে হবে যে যখন কবিতাটি লেখা হয় তখনও ভারত স্বাধীন হয়নি। সেই পরিস্থিতিতে থেকেই কবি এক স্বাধীন ভারতবর্ষকে কল্পনা করেছেন। কেমন ভারতবর্ষ তিনি দেখতে চান, কেমন দেশে সকলে থাকতে চায়, এসব কিছু তিনি এই কবিতার মাধ্যমে বলেছেন। এবার চলে আসি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে। হোয়ার দি মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, অর্থাৎ চিত্ত যেথা ভয় শূন্য, মানে যেখানে মনে কোনো ভয় থাকবে না। অ্যান্ড দি হেড ইজ হেল্ড হাই, যেখানে মাথা উঁচু করে মানুষ চলতে পারবে। অর্থাৎ অন্যায়কারীরা তাদের মাথা উঁচু করতে পারবে না। যারা সৎ হবে, যারা চরিত্রবান মানুষ হবে, তারা কারো ভয় পাবে না, তারা মাথা উঁচু করে চলতে পারবে। এমন একটি দেশ তিনি কল্পনা করছেন। হোয়ার নলেজ ইজ ফ্রি, এখানে ফ্রি মানে টাকা পয়সা ছাড়া জ্ঞানকে দান করা হচ্ছে এমনটা নয়। এখানে ফ্রি কথার অর্থ কোনো জাতিকে না দেখে, কোনো ধর্ম না দেখে, স্ত্রী পুরুষ ভেদাভেদ না করে সবাই জ্ঞান লাভ করতে পারে, সবাই শিক্ষা লাভ করতে পারে এমন। অর্থাৎ যে পড়াশোনা করতে চায় সে তা করতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না, এমনটা বোঝাচ্ছে। হোয়ার দি ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস। ফ্র্যাগমেন্টস মানে ভাগ হয়ে যাওয়া বা খণ্ড খণ্ড, এইরকম টুকরো টুকরো এরকম। ডোমেস্টিক ওয়ালস, এখানে এই ন্যারো ডোমেস্টিক ওয়ালস বলতে কবি বাংলায় যেটিকে বলেছেন গৃহের প্রাচীর। আমরা জানি আমাদের দেশে অনেক মতভেদ আছে, কাস্ট নিয়ে, রিলিজিয়ন নিয়ে, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড নিয়ে, আরও অনেক। তো পোয়েট এখানে সেই সমস্ত বাধাকেই ন্যারো ডোমেস্টিক ওয়ালস বলেছেন। অর্থাৎ যেখানে এই সমস্ত বাধার দ্বারা দুনিয়াকে ভাগ করা হবে না। হোয়ার ওয়ার্ডস কাম আউট ফ্রম দি ডেপথ অফ ট্রুথ, যেখানে মানুষ সত্য বলতে ভয় পায় না, যেখানে মানুষ তার হৃদয়ের গভীর থেকে সত্যটা বলতে পারবে। হোয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইটস আর্মস টুয়ার্ডস পারফেকশন। পারফেকশন মানে পরিপূর্ণতা বা সম্পূর্ণতা বলা যেতে পারে। অর্থাৎ এখানে
টায়ারলেস মানে ক্লান্তহীন হয়ে কাজ করা। স্ট্রাইভিং মানে চেষ্টা। কবি যেন একটি মানুষের দুহাত প্রসার করার মধ্যে দিয়ে অন্তহীন চেষ্টাটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ মানুষ যেখানে ক্লান্ত না হয়ে অবিরাম চেষ্টা করে চলেছেন ভালো কিছুর জন্য, ভালো কিছু ফলের জন্য যেখানে চেষ্টা করতে থাকবে, সেই রকম এক দেশ তিনি কল্পনা করছেন। Where the clear stream of reason has not lost, যেখানে যুক্তির স্বচ্ছ নদী কখনো হারিয়ে যায় না। কোথায় হারিয়ে যাওয়ার কথা তিনি বলছেন? Its way into the dreary desert sand of dead habit. dreary মানে মারাত্মক, ডেজার্ট মানে মরুভূমি, আর ডেড হ্যাবিট, ডেড হ্যাবিট মানে পুরনো অভ্যেসগুলো বা অপ্রয়োজনীয় সংস্কারগুলো। কবি বলছেন যে সেই সমস্ত কুসংস্কার বা অপ্রয়োজনীয় সংস্কারগুলোর মধ্যে যেন যুক্তির নদী গিয়ে মিশে না যায় বা হারিয়ে না যায়। অর্থাৎ যেখানে মানুষ যুক্তির দ্বারা জীবন পথে চালিত হয়, অন্ধ সংস্কারগুলির দ্বারা নয়, সেই রকম এক দেশ তিনি কল্পনা করছেন। Where the mind is led forward by thee into ever widening thought and action. দি মানে ইউ বা তুমি। এখানে দি দিয়ে কবি গডকে ইন্ডিকেট করেছেন তিনি। আর লেড ফরওয়ার্ড মানে অনুপ্রাণিত হওয়া, অর্থাৎ তিনি ভগবানের উদ্দেশ্যে বলছেন যে যেখানে মন তোমার দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের কর্মশক্তি এবং চিন্তাশক্তিকে বিস্তৃত করে, অর্থাৎ যেখানে মানুষ তোমার দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের মানসিক ও শারীরিক কর্মক্ষেত্রকে প্রসারিত করে এবং ভালো কাজ করতে থাকে। Into that heaven of freedom my father let my country awake. এখানে ফাদার বলে আবার তিনি গডকে ইন্ডিকেট করেছেন, আর তিনি ঈশ্বরের উদ্দেশ্যে আবার বলছেন যে এই রকম স্বাধীনতা আছে, সেই দেশ নিশ্চয়ই স্বর্গের সমতুল্য। অর্থাৎ এমনভাবে আমাদের দেশের সমস্ত মানুষকে তুমি জাগ্রত করো এবং সেই দেশ স্বর্গে পরিণত হবে বা স্বর্গে পরিণত করো, সকলের মনে সেই পরিবর্তনটা নিয়ে আসো। এটি কবি বলছেন ঈশ্বরের উদ্দেশ্যে। 14th সেঞ্চুরিতে যেমন ইউরোপে রেনেসাঁস ঘটেছিল, তখন কি হয়েছিল? ইউরোপের কালচার এইরকমই পুরনো অভ্যাসে, পুরনো সংস্কার রীতিনীতির মধ্যেই আবদ্ধ ছিল। তখন ইউরোপের মানুষজনও নতুন নতুন থটস, নতুন নতুন আইডিয়া, যেমন উইমেন এডুকেশন, দেশের ইকোনমিক্যাল স্ট্যাটাস, সায়েন্টিস্ট বা পেইন্টার্সদের নতুন নতুন আবিষ্কার, এসব কিছুতে তারা ফোকাস করতে লাগলো। তখনই তাদের দেশের উন্নতি সম্ভব হয়েছিল। কবিও এখানে এটাই বলছেন যে এইভাবেই যদি আমরা আমাদের চিন্তাশক্তিকে পাল্টাই, যদি আমাদের দৃষ্টিকোণ পাল্টানো যায়, তবে এক স্বাধীন আর উন্নত দেশ আমরা গড়তে পারবো। কবি সেই রকমই এক একত্র দেশ দেখতে চান। এক কথায় কবিতাটির মাধ্যমে কবি দেশের সমস্ত মানুষকে সচেতন করতে চাইছেন এবং সুন্দর কিছু বার্তা তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যে মানুষ যদি তাদের পুরনো অভ্যেসগুলো, পুরনো রীতিনীতিগুলো নিয়ে পড়ে থাকে, তাহলে কখনোই উন্নতি সম্ভব নয়। বরং প্রত্যেককে দৃঢ় সংকল্প নিয়ে সৎভাবে নতুন নতুন চিন্তাভাবনার সাথে কাজ করে চলতে হবে। আর মেন যেটা,
সেটা হলো আমাদের মনকে করতে হবে শুদ্ধ। কারণ রাজনৈতিকভাবে আমরা স্বাধীনতা লাভ করলেও প্রকৃত স্বাধীন আমরা সেদিনই হব যেদিন আমাদের মন স্বার্থপরতা, সংকীর্ণতা ও বিচ্ছিন্নতাবাদ এসব কিছুর থেকে মুক্ত হবে। আর পুরো কবিতাটাই তিনি ঈশ্বরের উদ্দেশ্যে করেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে করছেন। তো এই ছিল আজকের কবিতা, হোয়ার দি মাইন্ড ইজ উইথাউট ফিয়ার।